প্রবলেম হয়। এবার একটু খেয়াল করো, উপবৃত্ত হয় এক্স অক্ষ বরাবর প্রশস্ত, ওয়াই অক্ষ বরাবর চ্যাপ্টা। তো এই উপবৃত্তের যদি আমি এরকম করে অক্ষ টানি, আলটিমেটলি এর পারফেক্টলি কেন্দ্রে কখনো সূর্য থাকে না। উপবৃত্তের উপকেন্দ্র এইটা একটা পসিবল, এটা একটা পসিবল। এক নম্বর কথা, এই সূর্যের সাপেক্ষে ধরো পৃথিবী, ধরো P1 পয়েন্ট থেকে P2 পয়েন্টে আসছে, এখানে আসতে সূর্যের কেন্দ্রের সাপেক্ষে কিন্তু এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগছে এটা ধরলাম টাইম টি, এবং সেই সাথে কিন্তু সে একটা ক্ষেত্রফলও জেনারেট করছে, সেটা হচ্ছে এরিয়া এ। ধরে নাও যে P1 থেকে P2 পয়েন্টে এটা 10 দিনের একটা ঘটনা। 10 দিনে পৃথিবী সূর্যের কেন্দ্রের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে পুরো আবর্তনের কক্ষপথের যে কোনো জায়গায় ঠিক 10 দিনে ঠিক সেম ক্ষেত্রফল তৈরি করবে। তোমার কাছে মনে হতে পারে হয়তো এটা বড় এটা ছোট, বাট ইন্টিগ্রেশন দিয়েও এটা প্রমাণ করা সম্ভব যে আসলে সেমটাই আসে। কেন এমনটা হয়? এই জায়গাটা যখন দূরে ছিল পৃথিবী কিন্তু স্লো গেছিল, আর যখন এই জায়গায় আছে পৃথিবী বলছে তুমি কেন্দ্রে আসো, ওর লব্ধি বেগটা বেশি কাজ করেছিল, সো র্যাপিড এরিয়া কাভার করছে। কিন্তু সূর্য থেকে কিন্তু গ্রহের দূরত্বটা আলটিমেটলি কম ছিল। দেখো, এটা যদি উপবৃত্তাকার কক্ষপথ হয়, এখান থেকে সূর্য থেকে পৃথিবী একবার সবচেয়ে দূরবর্তী পয়েন্টে চলে যায়, একটার নাম এপিহিলিয়ান আর একটা নাম হচ্ছে পেরিহিলিয়ান। আবার গ্রহটা ঘুরতে ঘুরতে আবার এই পয়েন্টে আসে। সূর্য থেকে কিন্তু পৃথিবীর দূরত্ব এখানে অনেক কম। এই দূরত্ব আর এই দূরত্ব দুইটাকে নিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা গড় দূরত্ব পাওয়া যাবে। সো একটা গ্রহ এখান থেকে ঘুরে এখানে আসতে যে সময় লাগে তার বর্গ হবে সূর্য আর পৃথিবীর বা যে কোনো গ্রহের গড় দূরত্বের কিউব টার্মসের প্রপোর্শনাল, অর্থাৎ ঘনফলের সমানুপাতিক। সো টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউব। এবং সূর্য কখনোই এই জায়গায় থাকা সম্ভব না। সূর্য হয় এখানে থাকবে, না হলে এখানে থাকবে। সূর্য যেখানেই মুভ করে যাক না কেন, হয় সূর্য এই পয়েন্টে থাকবে না এই পয়েন্টে থাকবে। 3টা সূত্র ছিল, প্রত্যেক সূর্য সবসময় উপবৃত্তের ফোকাসে থাকবে, তারপরে ছিল সমান সময়ে প্রত্যেকটা গ্রহ সমান ক্ষেত্রফল এরিয়া কভার করবে, এবং সূর্যের সাপেক্ষে প্রত্যেকটা গ্রহের গড় দূরত্বের ঘনফলটার প্রপোর্শনাল হবে হচ্ছে তার টাইমের স্কোয়ারের ভ্যালুর। তার মানে হচ্ছে প্রত্যেকটা গ্রহের পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই ছিল 3টা ফর্মুলা, 3টা তোমাকে A to Z মনে রাখতে হবে। সৃজনশীলের ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে কেপলারের 3 নম্বর সূত্রটা। সে যে বলল যে আমরা আলটিমেটলি পৃথিবীতে বসে থেকে কিভাবে একটা গ্রহের গড় দূরত্ব বের করব। আবার আমি বলেও দিলাম যে একটা গ্রহ যে পরিমাণ আবর্তনের টাইম নিচ্ছে তার বর্গ হবে তার দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কোনো প্রকার যুক্তি ছাড়া এটা নর্মালি মেনে নেওয়া টাফ, এটার জন্য যুক্তি দাঁড় করিয়েছে। সো নিউটনের সূত্রটা আমরা হচ্ছে কেপলার যে নিউটনের প্রত্যেকটা ফর্মুলাকে আমরা হচ্ছে বেসিক প্রপার্টিস হিসেবে মেনে নিয়েছি। যদি নিউটন সত্য হয় তাহলে কেপলার সত্য, যদি নিউটনের ফর্মুলা থেকে কেপলারে আমি ট্রান্সফর্ম করতে পারি। আর যদি নিউটনের সূত্র থেকে কেপলারে ট্রান্সফর্ম করতে না পারি তাহলে এটার মধ্যে যে কোনো একটাতে ভুল আছে, এরকম যুক্তি দাঁড় করাবো। যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, পৃথিবীর ওপর সূর্যের কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের মান হচ্ছে F = ma। এ মানে কি? v²/r। v = কি হবে? r ওমেগা বসালে রেজাল্ট আসবে mr²। ওকে ফাইন। কিন্তু সূর্যের সাথে পৃথিবীর ডিরেক্টলি মহাকর্ষ সূত্র অনুযায়ী আকর্ষণ বল বা অভিকর্ষ ফর্মুলা অনুযায়ী রেজাল্ট কি হবে? জি, একটা হবে পৃথিবীর ভর আর একটা হবে সূর্যের ভর /r²। আর মানে হচ্ছে পৃথিবী আর সূর্যের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এবার একটু ভালো করে খেয়াল করো, এই এম টার্ম আর এই এম টার্মটা কাটা যায়। তার মানে এদের মধ্যে আমার পৃথিবীর ভরটা কিন্তু কোনো ফ্যাক্ট হচ্ছে না, সূর্যের ভরটা রয়ে গেছে। দেখো এখানে এম আর এম এই দুইটা টার্ম কিন্তু কাটা গেল। এখানটাতে আমরা পরবর্তী লাইনে এটা কাটি। এখন দেখো ওমেগা মানে কি? পৃথিবী সূর্যের চারপাশে একবার আবর্তন করতে যে টাইমটা লাগে, তাহলে পৃথিবীর কৌণিক দ্রুতি বা বেগ, কৌণিক দ্রুতি কত হবে? 2π একবার আবর্তন 1 / বড় হাতের টি এর হোল স্কোয়ার = g বড় হাতের এম ছোট হাতের এম /r²। একটু খেয়াল করো, এখান থেকে তুমি যদি এই দুইটা ছোট হাতের এম টার্মসটা কাটা যায় তাহলে দেখবা কি এখান থেকে তুমি আড়াআড়ি গুণ করে এটা কত হবে? 4π², এটা কত আসবে? t²। একটু আড়াআড়ি গুণ করে একটু রাফ করে দেখো, t² রেজাল্ট আসবে 4π² /gm × r3। এই টার্মগুলোর মধ্যে কোনটা ধ্রুবক আইডেন্টিফাই করার চেষ্টা করো। 4π সবসময়ই ধ্রুব সংখ্যা, এটা কখনো চেঞ্জ করতে পারবা না। জি, মহাকর্ষীয় ধ্রুবক মহাবিশ্বের সব জায়গায় সেম মান দিবে। বড় হাতের এম হচ্ছে সূর্যের ভর, যেটা চেঞ্জ করা সম্ভব না। তবে ওয়ান থিং স্পেশাল কেস, নিউটনের রিলেটিভিটি নিয়ে চিন্তা করতে চায় না যে সূর্য প্রতি সেকেন্ডে কী পরিমাণ ভর হারাচ্ছে, ওইভাবে অ্যানালাইসিস করা হয় না, নাহলে ডিফারেন্সিয়েট করতে হবে আবার। সো এই পুরো টার্মটা সূর্যের ভর নর্মালি কনস্ট্যান্ট, সো এই ভর এগুলো চেঞ্জ হবে না। কিন্তু আর এক একটা গ্রহের জন্য সূর্যের সাপেক্ষে দূরত্ব কিন্তু এক এক রকম। প্রত্যেকটা গ্রহের কি 365 দিনে কি মঙ্গলেও 1 বছর হবে?
তাহলে এই টি এক এক গ্রহের আলাদা, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আরও আলাদা। এইটা যদি ধ্রুবক হিসেবে আমি তুলে দেই তাহলে সমানুপাতিক চিহ্ন বসবে, সো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব আসবে। সো নিউটনের ফর্মুলা যদি সত্য হয় কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বল সমান, তাহলে কেপলারের সূত্র অবশ্যই সত্য হবে। এখন আমরা কেপলারের ফর্মুলা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। একটা নক্ষত্রের চারিদিকে, নক্ষত্র বলতে কিন্তু যদি আমি কম্পেয়ার করি তাহলে নক্ষত্র বলতে নর্মালি সূর্য বা কম্পারেটিভ কিছুকে মেন করে। আমাদের সূর্য কিন্তু হচ্ছে একটা নক্ষত্র। তাহলে একটা নক্ষত্রের চারিদিকে আবর্তনরত দুইটা গ্রহ আছে, একটা গ্রহের নাম আর একটা গ্রহের নাম এস। এদের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, একজনের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত এটা হতে পারে বেশ কয়েক কিলোমিটার, কিন্তু তারপরেও কিন্তু দুইজনের ভাগফল হচ্ছে, একটা হচ্ছে 5/7 বা 5:7। তাহলে আর গ্রহটা একবার আবর্তন করতে যদি 5 × 10⁷ সেকেন্ড লাগে, তাহলে এস গ্রহ আবর্তন করতে কত সময় লাগবে? তার মানে আর গ্রহে 1 বছর যদি এত সেকেন্ড হয়, তাহলে এস গ্রহে আবর্তনকালটা কত সেকেন্ড হবে? এটা আমরা কি জানি, যে আমরা জানি যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে টি স্কোয়ার সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি বসবে? একটা গ্রহের জন্য T1 এর স্কোয়ার ইজিক্যাল টু কে R1 এর কিউব, আর একটা গ্রহের জন্য কি হবে? T2 এর স্কোয়ার ইজিক্যাল টু কে দেন R2 এর কিউব। দুইটাকে ভাগ করো, রেজাল্ট আসবে কি? T1 ডিভাইডেড বাই T2 এর কম্বাইন্ড হোল স্কোয়ার, কে দুইজনের জন্য কাটা যাবে, R1 ডিভাইডেড বাই R2 এর কম্বাইন্ড কিউব আসবে। সো ফর্মুলা এখান থেকে লেখা শুরু করলাম। একটা গ্রহের, ভালো করে খেয়াল করো, দুইজনের ব্যাসার্ধের অনুপাত R1 আর R2 রেশিও তো তোমার জানা, একটা 5:7। আচ্ছা, আর তুমি দেখো একটা গ্রহের আবর্তনকাল জানো আর একটার জানো না, তাই 1 আর 2 তুমি কোনটা ধরবা এটা তোমার পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো তুমি আর একটা গ্রহের যে আবর্তনকাল সেটা তোমার আসবে 8.28 × 10⁷ সেকেন্ড। বুধ গ্রহে তোমার হচ্ছে 88 দিনে যদি 1 বছর হয়, বুধ গ্রহে 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি 1.5 × 10⁸ কিলোমিটার হয়, টাইপিং মিস্টেক, 1.5 × 10⁸ কিলোমিটার হয়, তাহলে সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব কত হবে? আরও একবার ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি 44 দিনে বুধ গ্রহ একবার আবর্তন করে, তার মানে ধরো একটা T1 তুমি জানো, তাহলে পৃথিবীর আবর্তনকাল তো 365 দিন। T2ও তো তোমার জানা, মুখস্থ মান না। বুধ গ্রহের আবর্তনকাল জানো, পৃথিবীর আবর্তনকাল 365 দিন জানো, সূর্য থেকে গড় দূরত্ব, পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে কিন্তু বুধের গড় দূরত্ব তুমি জানো না। তার মানে একটা R1 জানা থাকলে R2টা আমি জানি না। ফর্মুলা কি হবে? R1 ডিভাইডেড বাই R2 এর কম্বাইন্ড কিউব ইজিক্যাল টু T1 ডিভাইডেড বাই T2 এর হোল স্কোয়ার। তুমি এখানটাতে খেয়াল করো, তোমার হচ্ছে একটার আবর্তনকাল কিন্তু 88 দিন, এটাকে নিশ্চয়ই ঘন্টা মিনিট সেকেন্ড করার কোনো প্রয়োজনীয়তা নেই। আর একটা কত? 365 দিন। আর এটা তাহলে দুইজনের টাইম পিরিয়ডটা জানো, একজনের ব্যাসার্ধ জানো, মানে গড় দূরত্ব পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার। সো আর একটা R1টা খালি এখান থেকে জাস্ট আর গুণ করে বের করছো, 5.81 × 10⁷ কিলোমিটার। এখান থেকে কোশ্চেন একটু মডারেট করে ভর্তি পরীক্ষায় যে ধাঁচের কোশ্চেনগুলো মানে শেখানো হয় আর কি, এটা হচ্ছে সূর্যের তাপে হঠাৎ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে গেল। সূর্যের যে টেম্পারেচার যা গ্র্যাজুয়ালি বাড়ার কারণে সূর্যের সাপেক্ষে পৃথিবীটা যদি বসবাসের অযোগ্য হয়, তাহলে সমুদ্রবর্তী অন্য একটা গ্রহে 60 বছর বয়সী মানুষের বয়স কত হবে? সো সমুদ্রবর্তী তার মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি 8 ধরো, তাহলে পৃথিবী সমতুল্য আর একটা গ্রহের দূরত্ব 8 ধরতে হবে। তাহলে সূর্য থেকে ওই গ্রহটার দূরত্ব কিন্তু হচ্ছে তোমার 2R, এর রেসপেক্টে তোমাকে ম্যাথটা করতে হবে। সূর্যের তাপজনিত কারণে পৃথিবী হঠাৎ যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, পৃথিবীতে থাকা 60 বছর বয়সী মানুষ পৃথিবী থেকে সূর্যের সমদূরবর্তী অন্য একটা গ্রহে স্থানান্তরিত হলে তার বয়স কত হবে? একটু খেয়াল করো, কেসটা এরকম, যদি সেন্টার পয়েন্টটা সূর্য ধরি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আর, পৃথিবী থেকে আরও একটা গ্রহের দূরত্ব হবে আর, তাহলে সূর্য থেকে দ্বিতীয় গ্রহের দূরত্ব হবে 2R। তাহলে এই ফেজে আমার ফর্মুলা হবে T1 ডিভাইডেড বাই T2 এর স্কোয়ার ইজিক্যাল টু R1 ডিভাইডেড বাই R2 এর কম্বাইন্ড কিউব। T1টা ধরবা কত? 365 দিনে 1 বছর, পৃথিবীর কত? 365 দিন। T2 জানি না,
আর ওয়ান মানে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আর1 মানে ধরবা আর আর2 মানে কি পৃথিবী থেকে দ্বিতীয় গ্রহের দূরত্ব, তাহলে এটা কত হবে 2r, আর কাটা যাবে 1/2 এর কিউব করলে হবে 1/8। তুমি যদি একটু আড়াআড়ি গুণ করো 365 দিন যদি না মান বসাও তাহলে রেজাল্ট আসবে T2 = √8 অফ T1। এটার মানে কি দ্বিতীয় গ্রহ পৃথিবীর মতো কম্প্যারেটিভ ওই গ্রহের টাইম পৃথিবীর 1 বছরের টাইমের √8 গুণ। আচ্ছা আমি যদি এটাকে একটু ভাঙায় লিখি, আবারও দেখো T2 এর মান ভালো করে বোঝার চেষ্টা করো। T2 এর মান আসছে কত √8 অফ T1, √8 অফ T1। আমি যদি এখানটাতে দেখো T1টা রাখতাম তাহলে √8 কি হয়ে যেত T2 নিচে ভাগ হয়ে যেত। এই লাইনটার মিনিং কি? এই লাইনের মানে হচ্ছে T2, ভালো করে আমার কথাটা শোনো, T1 মানে হচ্ছে পৃথিবীতে 365 দিনে 1 বছর, কিন্তু ওই গ্রহের পরিধি তো বড়, 2πr বড়, ওই গ্রহে তো 365 দিনে 1 বছর হচ্ছে না, ওই গ্রহে 365 গুণন √8 অর্থাৎ তার থেকেও বেশি দিনে 1 বছর হতে যাচ্ছে। তাহলে এখন দেখো, তাহলে এইটা √8 × T1 মানে হচ্ছে আমি যদি এটা 1 বসায় দেই, T1 এর মান বসালাম কত 1 ইয়ার মনে মনে, তাহলে T1 এর মান যদি 1 ইয়ার বসাই তাহলে T2 এর মান কত আসবে √8 ইয়ার। আমি আবারও বলছি T1 এর মান মনে মনে যদি আমি 1 বছর বসাই তাহলে √8 × 1, তাহলে T2 এর মান কত আসলো √8, কিন্তু T1 এর মান কত বসাইছি 1 ইয়ার। তাহলে তুমি মেনে নিতে বাধ্য পৃথিবীর 1 ইয়ার = আর একটা গ্রহের √8 ইয়ারের সমান। তাহলে এবার একটু ঐকিক নিয়ম, আমার তো লাগবে পৃথিবীতে তো মানুষ থাকবে না, পৃথিবীতে বসবাসকারী 60 বছর যদি একটা মানুষের বয়স হয়, ওই লোক পৃথিবীতে না থেকে পৃথিবীর কম্প্যারেটিভ আর একটা গ্রহে যদি থাকতো তাহলে তার বয়স কত হতো? আমার তো হিসাব হচ্ছে ওই গ্রহের সাপেক্ষে। তাহলে ওই গ্রহে √8 ইয়ার মানে যদি পৃথিবীর 1 বছর হয়, ওই গ্রহটার 1 বছর মানে হবে 1/√8 ইয়ার। ওই গ্রহে যদি একটা লোক 60 বছর থাকতো তাহলে ওই গ্রহে তার বয়স কত হতো 60/√8, রেজাল্ট হতো 21.21। কিভাবে সম্ভব যে পৃথিবীতে একটা মানুষের বয়স এইজিংটা ফাস্টার হবে? পৃথিবীতে একটা মানুষের এই পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কারণে তার গ্লুকোজ সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, হৃদস্পন্দন সব কিছু ফাস্টার হচ্ছে। যখন গ্র্যাভিটি কমে যাবে আমার রক্তের ওপর চাপ, আকর্ষণ বল সব কিছু কমে যাবে, সব রক্ত প্রবাহ স্লো হয়ে যাবে, কোষ বিভাজন স্লো হয়ে যাবে, বয়স বাড়া স্লো হয়ে যাবে, চুলের গ্রোথ স্লো হয়ে যাবে, তার মানে বয়সও স্লো হয়ে যাবে, টাইম স্লোয়ার হয়ে গেছে। সো একটা 60 বছর বয়সী মানুষ পৃথিবীতে না থেকে পৃথিবী থেকে সমদূরবর্তী গ্রহে থাকলে তার বয়স হতো মাত্র 21